বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। করোনা সহ সব খবর এবং আপডেট এবং পরামর্শ নিয়ে নিয়মিত থাকছে আমাদের আয়োজন করোনা আপডেট। আজ আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। করোনায় দেশে একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু দেখল দেশ। প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি। নমুনা পরীক্ষা বাড়ানোর পর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী 24 ঘন্টায় 2190 জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে 266 জনের। সব মিলিয়ে কোভিড-19-এ এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন 75 জন। আপাতত 24 এপ্রিল পর্যন্ত সময়টাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনা করছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিনই করোনা ভাইরাস পরিস্থিতির নতুন রেকর্ড। টানা প্রায় 2 সপ্তাহ ধরে নিয়মিত এসব খারাপ খবর। গত 24 ঘন্টায় করোনার সংক্রমণে মারা যাওয়ার সংখ্যাটাও এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার 2190 জনের নমুনা পরীক্ষা করেছে। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা 2000 ছুঁই। করোনায় আক্রান্ত হয়েছে 266, মৃত্যুবরণ করেছে 15 জন। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় শতকরা 30-এর নিচে এবং 60 ঊর্ধ্ব প্রায় 7%, যা বর্তমানে আমাদের দেশের জন্য আশীর্বাদ। উদ্বেগের বিষয়, দেশে সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে তরুণরা, আর মোট আক্রান্তের 68 ভাগই পুরুষ। ঢাকা নারায়ণগঞ্জের পর করোনা সংক্রমণের নতুন হটস্পট শ্রমিক অধ্যুষিত গাজীপুর। বয়স বিভাজনে দেখা যায় সর্বোচ্চ আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তির বয়স সীমা 21 থেকে 30 বছর বয়সের মধ্যে শতকরা 21%। পরিস্থিতি বিবেচনায় সরকারের প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জোর দেন আর কটা দিন ঘরে থাকার উপর। আমরা যদি আগামী 25 এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। করোনা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে আরো কয়েকটি, যার মধ্যে রয়েছে মুগদা হাসপাতাল 500 বেড, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট। ঘরে থাকা মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে গণমাধ্যমকে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 8 জেলায় 10 জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান 72 বছর বয়সী এক বৃদ্ধ। এর আগে ওই হাসপাতালে মারা যান 40 বছর বয়সী এক নারী। মেডিকেলের পরিচালক জানিয়েছেন, জ্বর, সর্দি, কাশি নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে ল্যাবে। এদিকে জ্বর কাশিতে এক যুবকের মৃত্যু হয়েছে রংপুরে। সিভিল সার্জন জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে জ্বর কাশিতে ভুগছিলেন ওই ব্যক্তি। গতকাল পীরগঞ্জে তিনি নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে নিহতের নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া রাঙামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে রাখা 18 বছর বয়সী এক যুবক মারা গেছে। বুধবার জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নওগাঁতেও একই ধরনের উপসর্গ নিয়ে মারা গেছেন ঢাকা ফেরত এক ব্যক্তি। খুলনা মেডিকেলে আইসোলেশন ওয়ার্ডে 2 এবং কক্সবাজারে মৃত্যু হয়েছে একজনের। এছাড়া চট্টগ্রাম ও বরগুনায় মারা গেছেন একজন করে। করোনা পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। বাংলা মোটর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আজ তো সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ 15 জনকে হারালাম আমরা, করোনায় তারা নিহত হয়েছেন। পরিস্থিতি তো খারাপের দিকে যাচ্ছে, এটা বলাই যায়। নানা ধরনের শঙ্কা রয়েছে, চলছে লকডাউন। আপনি সন্ধ্যার পর অফিসে এসেছেন, এই নগরীর দেখেছেন বর্তমানে পরিস্থিতি কেমন, অর্থাৎ আপনি নগরীর পরিস্থিতি কেমন দেখছেন, আর সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণে এখনকার করোনা পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে? রাহাত, আসলে এখানে বারবারই সরকার থেকে যেটি বলা হচ্ছিল বা বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা যেটি বলছেন যে শুরু থেকেই করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে গত 25 তারিখ থেকে যে ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই ছুটির আজকে 23 বা 24তম দিনে পড়েছে। তো সব মিলিয়ে গত 2 দিন আগে যেটি অথবা গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর
যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছিল যে সারা দেশ ঝুঁকিপূর্ণ এবং সেই কারণে সারা দেশে 2 থেকে 3টি নির্দেশনা দেওয়া হয়েছিল। এটি আসলে পুরোটা আইনের মধ্য থেকেই করা হয়েছে। সংক্রমণ রোধ আইন যেটি রয়েছে 2018 সালের, সেটির মধ্য থেকেই স্বাস্থ্য অধিদপ্তরকে যে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই ক্ষমতার হিসেবেই তারা সেটি করেছেন। তবে যারা বলছেন যে চিকিৎসক থেকে শুরু করে যারা সংক্রামক ব্যাধি নিয়ে যারা কাজ করেন, তারা যদি বলছেন যে শুরুতেই যদি এটি করা হতো শুধুমাত্র এলাকা ভিত্তিক না করে, যদি সারা দেশে এটিকে এভাবেই গতকালকে যে নির্দেশনাটি জারি করা হয়েছিল সেটা যদি আরো আগে জারি করা যেত, তাহলে হয়তো এটি সংক্রমণ যে এখন যেভাবে হচ্ছে সেটি কিছুটা রোধ করা যেত। যেমন ঢাকা শহরে যেসব এলাকাগুলোতে লকডাউন করা হয়েছিল সেটি আসলে মৌখিকভাবে করা হয়েছিল, যদিও আইনে স্পষ্ট করে বলা আছে যে এই ধরনের লকডাউন যে পরিস্থিতিতে যখন অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করতে হয়, জনসাধারণ বা জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে হয়, সেক্ষেত্রে আইনের মধ্য থেকেই এবং সেটি প্রজ্ঞাপন আকারে জারি করতে হয়, যেটি আমরা অন্যান্য জেলাগুলোতে দেখেছি। ঢাকা শহরে কিন্তু সেটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি, শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের সাথে আলাপ সাপেক্ষে সেটি মৌখিকভাবে করা হয়েছিল। কিন্তু এখানে একটি বিষয়, যে আইনের যেটির মধ্যে বলা হয়েছে 11 ধারা, যেটি শেষে বলা আছে যেসব নিয়ম কানুনগুলো বলা ছিল সেগুলো বিধি দ্বারা পরিবর্তিত হতে পারে বা বিধি দ্বারা আবর্তিত হবে। রিয়াজ, আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আইডিসিআর তারা প্রতিদিনই যে সকল তথ্যপাত্র আমাদের সামনে হাজির করেন, তাতে দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জের পর গাজীপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেকেই বলছেন এটা পরবর্তীতে এপিসেন্টার হতে পারে এই করোনার সংক্রমণের। আবার দেখা যাচ্ছে যে এই গাজীপুরে অনেক পোশাক কারখানা রয়েছে, তৈরি পোশাকের কারখানা, সেই কারখানাগুলো খোলার আরেকটা তৎপরতার কথা আমরা জানছি। আসলে যদি কারখানা খোলা হয় এবং পরিস্থিতি হয়ে চলতেই থাকে, তাহলে গাজীপুরের পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে? রাহাত, আমি আসছি সেই প্রসঙ্গে। তার আগে একটু শেষ করে নিই, সেটি হচ্ছে যে এই যে যদি আইনটিকে যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যেত বা যদি আরো কঠোরভাবে যে লকডাউন প্রক্রিয়ার দিকে এখন যেতে হচ্ছে সরকারকে, সেটা যদি আরো একটু আগে দেওয়া যেত তাহলে হয়তো সংক্রমণটা আর কিছুটা রোধ করা যেত। আর যেটি বলছেন যে আইডিসিআর তথ্য যেটি বলছে সেটি এখন পর্যন্ত গাজীপুরে 117 জন আজকের হিসেব পর্যন্ত। তার আগে নারায়ণগঞ্জ ছিল সর্বোচ্চ 289 জন। ঢাকা শহরে রয়েছে 740 জন। তার মানে বোঝাই যায় যে ঢাকার যে বিভাগ, ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহর বাদ দিলে নারায়ণগঞ্জ, তারপরে হচ্ছে গাজীপুর। এখন এই গাজীপুরে যেটি হচ্ছে পোশাক কারখানা যেটি বলছেন, সেটি নিয়ে আসলে এক ধরনের বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেটির জন্য সেই বিতর্ককে এড়ানোর জন্য আবার পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু মানুষকে মাঝখানে যখন তৈরি পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছিল, তখন যারা ঢাকা শহরে এসেছেন বা গাজীপুরে যারা এসেছেন, তারা কিন্তু অনেকেই আবার ফিরে গিয়েছেন, আবার কিছু থেকে গেছেন। সুতরাং যারা আছেন তারা ঠিক কতটুকু নিরাপদে আছেন এবং তারা সংক্রমিত হয়েছেন কি হননি সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সুতরাং যদি বেশি করে পরীক্ষা করা না যায়, যারা তৈরি পোশাক কারখানার শ্রমিকরা যারা রয়ে গেছেন তাদেরকে যদি বেশি পরিমাণে পরীক্ষা করা না যায়, তাহলে আসলে এই সংক্রমণটা কতটুকু পর্যায়ে পৌঁছেছে সেটা জানা খুব কষ্টকর হবে। সুতরাং এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে যেসব উৎসগুলো পাওয়া যাচ্ছে সেসব উৎসগুলোকে কাজে লাগিয়ে। রিয়াজ রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত মতামত এবং মূল্যায়ন তুলে ধরার জন্য। চলে যাচ্ছি পরের খবরে। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়ালো, যার মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ গেছে 5,000-এর বেশি মানুষের। নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় 50,000, মোট আক্রান্ত 22,27,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে আরও 883 জনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন 35,000 ছাড়িয়েছে। মহামারীর এই ভয়াবহ রূপ সত্ত্বেও লকডাউন শিথিলের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণঘাতী ভাইরাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে গিয়েছিল এই মাকে। নিউ ইয়র্কের হাসপাতালে কোমায় থাকা অবস্থাতেই সন্তানের জন্ম দেন। ছোঁয়াচে কোভিড-19 যেন সন্তানকে না ছুঁতে পারে, সেজন্য 2 সপ্তাহ তার মুখও দেখতে পারেননি। সুস্থ হয়ে প্রথমবার সন্তান কোলে নেওয়ার এই অনুভূতি তাই নিঃসন্দেহে একেবারেই ভিন্ন। বেশ কদিন ধরে করোনায় সর্বাধিক আক্রান্ত আর মৃত্যু দেখছে যুক্তরাষ্ট্র। ব্যতিক্রম ছিল না বৃহস্পতিবারও। 2 এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন গড়ে কমপক্ষে 30,000 মানুষ আক্রান্ত হচ্ছেন কোভিড-19-এ। মারা যাচ্ছেন অন্তত 2,000 করে।
সোয়া 2 লাখের বেশি সংক্রমণ আর মৃতের সংখ্যা 16,000 ছাড়ানোর পর লকডাউন আরও 1 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক। The New York pause policies. 15 মে পর্যন্ত নিউ ইয়র্কে সবকিছু বন্ধ থাকবে। অন্যান্য রাজ্যের সাথে সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে চালক এবং যাত্রীদের সার্বক্ষণিক মাস্ক পরা বাধ্যতামূলক। Any operator. দেশ মৃত্যুপুরীতে পরিণত হলেও মার্কিন প্রেসিডেন্ট গুরুত্ব দিচ্ছেন দ্রুততম সময়ে অর্থনীতি সচল করার ওপর। মহাবিপর্যয়ের মুখে সংক্রামক ভাইরাসের বিস্তার রোধে সারা পৃথিবী শারীরিক দূরত্ব নিশ্চিতের কথা বললেও আপাতত সামাজিক দূরত্ব রক্ষায় যথেষ্ট বলে মনে করছেন ট্রাম্প। Few cases, and those few cases have healed. নতুন উদ্যমে জীবন শুরু করতে হবে আমাদের। চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নরদের ওপর। করোনা পরিস্থিতি প্রকট নয় এমন অঞ্চলগুলোতে নিষেধাজ্ঞা শিথিল করুন। ভাইরাসের সংক্রমণ এড়াতে নিছক বেড়াতে যাওয়া বা অপ্রয়োজনীয় ভিড়ভাট্টা বন্ধ থাকুক, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার কাজটা তাকে শুরু করতে হবে, না হলে করোনার পর অর্থনৈতিক বিপর্যয় আরেক বিপদ ডেকে আনবে। The European Union was there represented, that represents a lot of countries. ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানির পর মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে বেলজিয়াম, নেদারল্যান্ডসে। মহামারীর আরেক কেন্দ্রস্থল ইউরোপে কোভিড-19-এ এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 92,000 মানুষের, আক্রান্ত 10 লাখের বেশি। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, ইউরোপের দেশগুলোতেও বেড়ে চলেছে করোনার আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। এ বিষয়ে জানাতে পর্তুগাল থেকে যোগ দিচ্ছেন কমিউনিটি নেতা শাহ আলম কাজল। জনাব কাজল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি করোনা আপডেটে। আপনার কাছে প্রথমেই জানতে চাই, পর্তুগালে দীর্ঘ সময় ধরেই চলছে বেশ কড়াকড়ি লকডাউনও জারি করা হয়েছে বিভিন্ন এলাকায়। সেখানে যে প্রবাসী বাংলাদেশিরা যারা আছেন তারা কেমন আছেন, তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়েছে কিনা, তাদের আর্থিক বা অর্থনৈতিক অবস্থায় বা এখন কেমন? ধন্যবাদ মিনাজ ভাই। আপনি জানেন যে পর্তুগালে প্রায় 20,000-এরও অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করতেছেন। তার মধ্যে আমাদের এই পর্যন্ত 20 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিসবনে, আর এখন পর্যন্ত অন্যান্য শহর থেকে আক্রান্তের কোনো খবর আমাদের মাঝে আসে নেই। আর যারা আমরা বাংলাদেশি এখানে বসবাস করছি, ম্যাক্সিমাম বাংলাদেশিরাই আপনার ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত, এবং যারা চাকরি করছেন সেই ট্যুরিজম খাতে হোক আর রেস্টুরেন্ট সাইডে হোক, সবাই এখন আমরা লকডাউনের কারণে গৃহবন্দী। তো সমস্যাটা হচ্ছে পর্তুগাল একটা ইমিগ্রেন্ট বান্ধব দেশ, যার কারণে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনার পর্তুগালে লিগ্যাল হওয়ার জন্য প্রচুর বাংলাদেশি আসেন। তো যারা আসছেন অনেকেই ইতিমধ্যে কাজ নেই বা কাজ পাচ্ছেন না লকডাউনের কারণে। তারা খুবই মানবতাবোধ জীবন যাপন করছেন, বিশেষ করে বাসা ভাড়া এবং খাওয়ার যোগান দিতে পারছেন না। বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছেন। আর বর্তমান পর্তুগাল গভর্নমেন্টও বিভিন্নভাবে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। বিশেষ করে যারা এখানে প্রসেসিং ছিলেন লিগ্যালাইজেশনের জন্য, ওনাদেরকে টেম্পোরারি রেসিডেন্সের মর্যাদা দিয়ে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা দিয়েছেন, এবং যারা সম্পূর্ণভাবে অবৈধ এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি তাদেরকেও চিকিৎসার আওতাধীন নিয়ে এসেছেন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই জনাব কাজল, যে আসলে যদি পরিস্থিতিটা এভাবে আরও দীর্ঘায়িত হতেই থাকে তাহলে আপনারা যারা পর্তুগালে যারা আছেন তাদের পরিস্থিতি কতটা কঠিন হতে পারে, আর এই ক্ষেত্রে আসলে পরবর্তীতে আপনারা কী ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস থেকে কামনা করছেন? এই সময়টা আমাদের জন্য আসলে অত্যন্ত খুবই খারাপ সময় যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন ইউরোপে ফেব্রুয়ারির পর থেকে মার্চ থেকেই মোটামুটি ট্যুরিজম ব্যবসাটা জমজমাট হয়ে যায়, যার কারণে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশি যারা ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত বিশাল একটা আশা নিয়ে বসে থাকেন, এবং অনেক লোককে এই মুহূর্তে নিয়োগ দেন কাজের জন্য। তো এই পরিস্থিতিতে আমরা যারা আছি এখন খুবই খারাপ অবস্থা আছি। বিশেষ করে আমরা জানি না লকডাউন আর কতদিন থাকবে। গভর্নমেন্ট থেকে কিছু প্রণোদনা প্যাকেজ দিয়েছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট না, কারণ আমরা জানি যে নর্মাল অবস্থায় ফিরে আসতে আরো অন্তত 1-1.5 বছর লাগবে। এই পর্যন্ত কিভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান টিকাবেন, বিশেষ করে রেন্ট, কর্মচারী, অন্যান্য ট্যাক্স পেমেন্ট করতে হবে। সরকার থেকে যে সহযোগিতা আমাদেরকে বলা হয়েছে এটা অতি সামান্য, এটা দিয়ে আমরা কি করব এখনো বুঝতে পারছি না। আর বাংলাদেশ দূতাবাস
জনাব শাহ আলম কাজল, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। নিশ্চয়ই আমরা প্রত্যাশা করছি যারা আপনারা সেখানে আছেন পর্তুগালে, আপনারা হয়তো কাঙ্ক্ষিত সহযোগিতা বাংলাদেশের পক্ষ থেকে পাবেন এবং এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবেন। টানা লকডাউনের ফলে অস্ট্রেলিয়ায় বন্ধ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। ফলে বিপাকে পড়েছেন সেখানকার প্রবাসীরা। বিমান চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছেন অনেক শিক্ষার্থী ও ট্যুরিস্ট ভিসায় দেশটিতে যাওয়া বাংলাদেশিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে কড়াকড়ির ফলে কাজ হারিয়ে সংকটে পড়া প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা করেছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বের অন্যান্য দেশের মতো বিপর্যস্ত অস্ট্রেলিয়াও। দেশটিতে বসবাস বহু বাংলাদেশির, যাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং চাকুরিজীবী। দেশজুড়ে কড়াকড়ি চলায় বন্ধ হয়ে গেছে প্রায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠান, বন্ধ বিমান চলাচল। ফলে চরম সংকটে পড়েছেন দেশটিতে অবস্থানরত প্রবাসী শিক্ষার্থীরা। একই পরিস্থিতি ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া বাংলাদেশিদেরও। আমার দুটো জব ছিল, দুটোই চলে গেছে। যেটুকু সেভিংস ছিল সেটা দিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু অবস্থা খুবই বেগতিক। মানবেতর জীবনযাপন করছি। লাস্ট সেপ্টেম্বরে এসেছিলাম অস্ট্রেলিয়াতে আমার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। তো দীর্ঘ 7 মাস চিকিৎসার পর আসলে আমি আমার দেশে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। দেশে আমার একটা ছোট বাচ্চা আছে, প্রতিদিনে কাঁদে, জানতে চায় মা তুমি কবে আসবা। এদিকে লকডাউন চলছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা কামনা সংকটে থাকা প্রবাসীদের। বাংলাদেশ এম্বাসি থেকে আমাদেরকে কিছু চাল ডাল দিছিল, 4-5 দিন খাইছি, ওগুলো তো শেষ হয়ে গেছে। আশেপাশে আরো কিছু লোকজন আছে, অনেক কষ্টের ভিতরে আছে। আমার করোনা ভাইরাসের কারণে চাকরি করতে পারতেছি না, যেগুলো করতে পারতেছি এগুলো পয়সা পাইতেছি না, মাঝে মধ্যে 2-1 দিন করতেছি। সামনের দিনগুলি এখানে খুব কঠিন হচ্ছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে সরকার এদেশের কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ায়। বাংলাদেশি কর্তৃপক্ষ বলছে জনবল ও বাজেট স্বল্পতার কারণে দেশটিতে থাকা 8 লক্ষাধিক প্রবাসীর কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জানাতে কানাডা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর ইউসুফ রনি। চলুন জেনে নিই সেখানকার অবস্থা। কানাডার অফিসিয়াল হিসেবে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 30,081 জন। এর মধ্যে 4 জন বাংলাদেশি সহ মৃত্যুবরণকারীর সংখ্যা 1195 জন। এদিকে কানাডার স্বাস্থ্যবিজ্ঞানীরা করোনার অ্যান্টিডোট তৈরিতে প্রাণপণ চেষ্টা করছেন। সম্প্রতি অন্টারিওর ওয়াটারলু ইউনিভার্সিটির গবেষকরা নাসাল স্প্রের মাধ্যমে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন। নতুন এই স্প্রে করোনা ভাইরাসকে দুর্বল করে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসকে চিরতরে নিঃশেষ করতে বিশেষ ভূমিকা রাখবে। গত সপ্তাহে কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্লাজমা কোষ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন একটি পরীক্ষা করার ঘোষণা দেন। করোনা ভাইরাসের উৎসস্থল উহানে আক্রান্ত ও মৃতের সংশোধিত তালিকা প্রকাশ করেছে বেইজিং। মৃতের সংখ্যায় যুক্ত হয়েছে আরও 1290 জনের নাম। ফলে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4632 জনে, যা আগের তুলনায় প্রায় 50% বেশি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে হাসপাতালের বাইরে মৃতের হিসাব এতদিন সরকারিভাবে নথিভুক্ত করা হয়নি। তবে এর পেছনে কোনো লুকোচুরির বিষয় নেই বলেও দাবি করেছে দেশটি। সংশোধিত পরিসংখ্যানে আক্রান্তের হিসাবে যুক্ত হয়েছে আরও 325 জন। ফলে মোট আক্রান্ত 82,692 জন। পশ্চিমা গণমাধ্যমের দাবি, উহানে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা সরকারি হিসেবের চাইতে অনেক বেশি। রোগ নিয়ন্ত্রণে আসায় 76 দিনের কঠোর লকডাউন শেষে গত সপ্তাহ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে শহরটির জীবনযাত্রা। করোনা ভাইরাস মহামারীর রূপ নেয় জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মেডিকেল বিশেষজ্ঞদের সাথে বৈঠক শেষে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি বলেন, 6 মে পর্যন্ত জারি থাকবে জরুরি অবস্থা। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। এর আগে পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী টোকিও সহ 7টি শহরে জরুরি অবস্থা জারি করা হয়। দেশটিতে এখন পর্যন্ত কোভিড-19 সংক্রমিত প্রায় 9,000 মানুষ। এতে প্রাণ গেছে 178 জনের। এদিকে ব্রিটেনে আরও 3 সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি, যাতে প্রাণ হারিয়েছেন 14,000 মানুষ। গেল 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 861 জন। এর সাথে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন
করোনা আপডেট। ঝুঁকি নিয়ে করোনার চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এখনও দেশের 90,000 নিবন্ধিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য সরবরাহ করা যায়নি পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMAও বলছে সংকটের কথা। অবশ্য মহাসচিব জানিয়েছেন ঝুঁকি কমানো এবং সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। আলমগীর স্বপনের প্রতিবেদন। সংক্রমণের বড় ঝুঁকি আতঙ্ক থাকলেও করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকরা জীবন বাজি রেখে এই দুঃসময়ে কাজ করছেন তারা। অথচ সেই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নিয়ে অভিযোগ এখনও কমেনি। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। লালমধ্যে সেটা দেওয়া হয়নি স্যার, দেওয়া হয়েছে কিন্তু স্যার প্রয়োজনের তুলনায় তো স্যার আমাদের সব জায়গায় শর্টেজ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনউদ্দিন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMAর হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 61 জন চিকিৎসক ও 64 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে সুরক্ষা সরঞ্জামের অভাবই এর বড় কারণ বলে অভিযোগ চিকিৎসকদের। পিপিএটা সম্ভবত ইনিশিয়ালি ডাক্তারদের আসতে একটু দেরি হয়েছে, যার ইফেক্ট হিসাবে হয়তো আমি মনে করছি যে কিছু সংখ্যক ডাক্তার অলরেডি এফেক্টেড হয়ে গিয়েছে। প্রথম দিকে পিপি সুরক্ষা না পাওয়ার কারণে ওরা এফেক্টেড হয়েছে। অলরেডি কালকে দেখলাম যে 10 জন এফেক্টেড। সুরক্ষা সরঞ্জামের সরবরাহ দিন দিন বাড়লেও এখনও অনেক জায়গায় প্রতিদিন PPE ও মাস্ক বদল করে ব্যবহারের সুযোগ কম। ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। পিপির যথেষ্ট অপ্রতুলতা আছে। আমরা হাসপাতালে কাজ করছি, সেখানে যথেষ্ট পরিমাণ মাস্ক বা গ্লোভস আমরা পাচ্ছি না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে পিপি আছে এবং আমি আজকে এটা পড়লাম, আজকে এটা ডিসকার্ড করে দেবো। নার্সদের ক্ষেত্রে পিপিটা প্রতিদিন এরকম ডিসপোজেবল পিপি সরবরাহ করা দরকার। আমরা চাই যে সেবা দিতে, কিন্তু আমাদের নিরাপত্তা সহ যেন আমরা সেবাটা দিতে পারি। সরকারি হাসপাতালে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি অনেকটা কমলেও বেসরকারি হাসপাতালে রয়েছে সংকট। সাধারণ চিকিৎসা দিতে গিয়ে এরই মধ্যে মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসক সহ 13 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কোন লেয়ারের পিপিএ কয়টা আনা দরকার, কোথায় দেওয়া দরকার, এটা নির্দিষ্ট করা উচিত, এটা পৌঁছে দেওয়া উচিত। বেসরকারি হাসপাতালগুলোতে আমি একটা দুইটাতে দেখেছি গ্রিন রোডে যে তারা দিয়েছে সিঙ্গেল টাইম ডিসপোজেবল। BMA সরকারি বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছে। এখন আর সময় নেই যে বেছে বেছে কাউকে চিকিৎসক সুরক্ষা সরঞ্জাম দেওয়ার। প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেকজন কর্মচারী, নার্স, সুইপার, ওয়ার্ড বয়, ডাক্তার, প্রশাসক সবাইকেই, কারণ আমাদের এখন রোগটি সমাজে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের সুরক্ষা, ব্যবস্থাপনার সংকট ও করণীয় নিয়ে সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছে BMA। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অক্সিজেন সিলিন্ডার আর ভেন্টিলেটরের বড় ধরনের সংকট রয়েছে দেশে। কোনো কারণে করোনার সংক্রমণ আরও বাড়লে এসবের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই দ্রুততম সময়ে ভেন্টিলেটর বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, জেলা পর্যায়ের সব হাসপাতালেই অক্সিজেন দেওয়ার সুবিধা বিদ্যমান রয়েছে। আর অতি সংকটাপন্নদের জন্য সারা দেশে 138টি ভেন্টিলেটর প্রস্তুত বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। শাকিল হাসানের বিশেষ প্রতিবেদন। কোভিড-19 আক্রান্তদের সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্বই। বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যাদের আগে থেকে অ্যাজমা, হাঁপানি সহ শ্বাসকষ্টজনিত রোগ আছে, তারা আছেন সবচেয়ে ঝুঁকিতে। যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে আমাদের অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে তাদের ভেন্টিলেশন দিতে হবে, মানে আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। মানুষের অক্সিজেন স্যাচুরেশন হলো 100% থাকে। যদি 96%-এর কম যদি অক্সিজেন স্যাচুরেশন হয়, তখন সেই ক্ষেত্রে তাকে অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করতে হতে পারে। এ ধরনের রোগীর প্রয়োজন অক্সিজেন সুবিধার। তার জন্য কতটা প্রস্তুত হাসপাতালগুলো? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি আরো বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের স্বল্পতা হতে পারে। সেই জন্য আমি বলবো যে প্রতিষ্ঠানগুলো অক্সিজেন এগুলো আমাদেরকে সাপ্লাই দেয়, বিওসি, এসপেক্টা সহ যারা দেয়, তাদের আরো অক্সিজেন সাপ্লাইয়ের বা প্রোডাকশনের জন্য তাদের আরো মনোযোগী হতে হবে। প্রত্যেকটা ডেডিকেটেড হাসপাতালে
আমরা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা নিশ্চিত করেছি। অতি শ্বাসকষ্টে থাকা রোগীর জন্য প্রয়োজন পড়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও। এটি করতে গিয়ে গলদঘর্ম উন্নত দেশগুলোও। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশেই ভেন্টিলেটর সুবিধা তৈরি করা হচ্ছে। ঢাকার বাইরে আমরা 7টা যে ডিভিশন আছে সেই ডিভিশন পর্যায়ে 10টা করে আইসিইউ বেড আমরা নিশ্চিত করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, এর বাইরে আমরা আরো কিছু আইসিইউ ভেন্টিলেটর কেনার প্রক্রিয়ায় আছি। আমরা এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঢাকার ভিতরে এখন পর্যন্ত প্রায় 68 এখন বেরিয়ে আসছে। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়ানোর জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বজনদের থেকে যোজন দূরত্বে ফ্রন্টলাইনে থাকা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ছোঁয়াচে ভাইরাসের বাহক হয়ে যেন পরিবারের বিপদ না হয়ে বসেন, সেজন্য হাসপাতালেই কাটিয়ে দিচ্ছেন দিনের পর দিন। নিঃসঙ্গ জীবনে আবার তারাই হয়ে উঠছেন রোগীদের কাছের মানুষ। উজ্জ্বল উদাহরণ যুক্তরাষ্ট্রের এক নার্স দম্পতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মিন্ডি ও বেনের এ ছবি, যার মাধ্যমে করোনাকালীন মহাদুর্যোগের মুহূর্তে আশাবাদ আর ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন এই দম্পতি। 5 বছর ধরে এক ছাদের নিচে বসবাস, পেশাও এক। রোগীদের সুস্থ করার লক্ষ্য নিয়ে একই কর্মক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে লড়াই। এই মুহূর্তে পুরো বিশ্বই সম্ভবত ভিন্ন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কাজের চাপ অনেক, কিন্তু নিজেদের হালকা রাখতে মজা করি, পুরনো কথা মনে করি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসকদের পাশাপাশি ফ্রন্টলাইনে ভূমিকা নার্সদের। মারাত্মক ছোঁয়াচে বলে কোনো স্বজন পাশে যেতে পারছেন না রোগীর। হাসপাতালের বেডে নার্সরাই হয়ে উঠছেন আক্রান্তদের আপনজন। তাই দিন নেই রাত নেই, রোগীদের সেবাতেই কাটছে সময়। পেশাগত দায়িত্ব পালনে প্রতিনিয়ত ভাইরাস আক্রান্তদের কাছে যেতে হচ্ছে বলে ভয় কিংবা উদ্বেগ তো আছেই, রয়েছে দীর্ঘ সময় কাজের ক্লান্তি। কঠিন এ সময়ে পাশে থেকে সাহস যোগাচ্ছেন একে অপরকে। প্রতিদিনই মনে হয় আমি নিজেও যদি সংক্রমিত হই। এ পরিস্থিতিতে না থাকলে আসলে কেউ বুঝতেই পারবে না কত কিছু মোকাবেলা করতে হয়। একসাথে কাজ করার সুবাদে ঝুঁকি যেমন বেশি, সুবিধাও আছে কিছু। আমরা একে অপরকে ভালো রাখার চেষ্টা করতে পারি। মিন্ডির নিজের মা আর বোন কোভিড-19 আক্রান্ত হলেও সুযোগ নেই তাদের দেখতে যাওয়ার। নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন করোনা রোগীরাই এখন হয়ে উঠেছে তাদের আপনজন। মিন্ডি বেন দম্পতির প্রত্যাশা, দ্রুতই কেটে যাবে দুর্যোগ। দিনরাত হাসপাতাল ডিউটি ছেড়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মাঠ জুড়ে সোনালী ধান, ফসল ঘরে তোলার সময়ও হয়ে এসেছে, কিন্তু কৃষকের মুখে নেই সেই হাসি। ধান কাটার শ্রমিক না পাওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আড়িয়াল বিলের হাজারো কৃষকদের। সংকট কাটাতে যন্ত্রের ব্যবহার করার চিন্তা করছে কৃষি বিভাগ। চেষ্টা চলছে অন্য জেলা থেকে শ্রমিক নিয়ে আসার। নাজমুল বাপ্পির তোলা ছবিতে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী মহসিনুল হাকিম। চারপাশে মহাদুর্যোগ, এর মধ্যেই ধান কাটতে শুরু করেছেন রফিকুল ইসলাম। পাকা ধান মাঠে রাখার উপায় নেই, অভ্যাস না থাকলেও তাই গৃহস্থ নিজের হাতেই তুলে নিয়েছেন কাস্তে। ধান কাটার শ্রমিক নাই, তাই সঙ্গী পরিবারের বাকি সদস্যরা। এইভাবে কেমনে সামাল দিব, মানে আমার যে লোক আছে জমিন অল্প কাটতাছি, আবার আরেকজনের জমিন আরো বেশি। ধানের ফলন বেশ ভালো, কিন্তু শ্রমিক না পাওয়ায় মহা দুশ্চিন্তায় শ্রীনগরের গাদিঘাটের আব্দুল বাতেন। পাকা ধান ফসলের মাঠে ফেলে রাখার মতো এমন কঠিন সময়ের মুখোমুখি হতে হয়নি 70 ঊর্ধ্ব এই কৃষকের। একটা বৃষ্টি, একটা পাথর এবং একটা পানি যদি আইসা পড়ে তা আমাকে জল ছাপা মারি দিব। এই জমি সবল দোপা জমি। করোনা সংকটকে ছাপিয়ে এখন বড় সংকটের মুখোমুখি আড়িয়াল বিলের কৃষকরা। জমিগুলো এক ফসলি, বড় মৌসুমে এই বিল থেকেই প্রায় 40,000 মেট্রিক টন ধান উঠবে। প্রায় 10 থেকে 15,000 কিষান লাগে এই আড়িয়াল বিলে ধান কাটার জন্য। আমাদের এই সোনালী ফসল যদি আমরা ঘরে তুলতে না পারি তাহলে কৃষক না খেয়ে মারা যাবে। অনেকে টাকা লগ্নি করেছেন, সুদি করেছেন, ব্যাংক থেকে লোন এনেছেন। আমার ধান কিন্তু অনেক পাইকে গেছে, ঠিক আছে। শিবচরের লোক যদি না আসতে পারে তো আমরা কিন্তু ধান কাটতে পারব না। আমরা
সরকারের কাছে সহযোগিতা চাই, কেমন আমাকে লোক আসবে। কলেরা ভাইরাসের জন্য এখন এরা 1 সপ্তাহ আগে নিষেধ করে দিছে। লেবারের কারণে আমরা ধান শুকাইতে পারতাছি না, কাটতে পারতাছি না। আড়িয়াল বিলের প্রায় 24,000 একর জমিতে ধান চাষ হয়েছে এবং সেই ধান কাটার সময় হয়ে গেছে, যেটি বারবারই বলছেন এখানকার কৃষকরা। কিন্তু কৃষি শ্রমিক আসাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা যোগাযোগ করছেন শ্রমিকদের সঙ্গে, কিন্তু পথে ঘাটে তাদের আসার ব্যাপারটা এখনও সুরাহা হয়নি। অবশ্য করোনা সংকটের মধ্যেই চলছে কৃষি শ্রমিকের সংকট কাটানোর জোর চেষ্টা। দেখা যাক, আশা করছি যে প্রবলেমটা সলভ হবে। আর এছাড়া আমরা যন্ত্র ব্যবহারের মাধ্যমে ধানটা খুব দ্রুতভাবে যেন কাটা যায়, এই জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। মাঠ থেকে ঘরে উঠবে ধান, তার আগে মাড়াই করতে হবে, সেখানেও প্রয়োজন শ্রমিকের। তারপর সেদ্ধ করে রোদেও শুকাতে হবে ধান। সেই প্রস্তুতিও চলছে পুরোদমে। যে কোনো পন্থে আমাকে যেন এই লোকজনই দেয়, আমরা ধানটা দেশে কাইটা গরিব লোক আমরা সেখানে উঠে 2-4 টাকা খাইতে পারি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ। আর এর সাথে সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। করোনা সংক্রমণের ভয়াবহতার মধ্যেও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোচ্ছেন মানুষ। তাদের ঘরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আর রাজধানীর বাজারগুলোতে শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। পুলিশ র্যাবের টহলের পাশাপাশি টহলে আছেন সেনা সদস্যরাও। কোনো না কোনো অজুহাতে বাড়ি থেকে বের হচ্ছেই মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলেই সবারই জরুরি কাজ। আপনি বলেন, জীবনে ঝুঁকি আছে কিনা? জি জি অবশ্যই। আপনার পরিবারের ঝুঁকি আছে, আপনার বউ বাচ্চার ঝুঁকি আছে, তাহলে আপনি ঝুঁকিটা নিচ্ছেন কেন? আমি আপনাকে শাস্তি দেবো কেন? আমি আপনার সচেতনতা বৃদ্ধি করতে, আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সরকারি নির্দেশনা মেনে চলেন। কেবল রাস্তায় নয়, বাজারগুলোতেও টহল জোরদার করেছে সেনাবাহিনী। তবে হাটবাজারে শারীরিক দূরত্ব বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট ছোট জায়গা এবং সামাজিক দূরত্বটা মেনটেন হচ্ছে না। সেজন্য আমরা যেটা করলাম যে সকল বাজার একটু গলি বা এরকম সেই বাজারগুলো আমরা একমুখী চলাচলের জন্য উপযুক্ত করলাম। শুক্রবার জুমার দিনে যেন মসজিদে ভিড় না করে মানুষ, সে বিষয়ে সাধারণকে সচেতন করছে নৌবাহিনী। রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। অযাচিত চলাচল রোধে আরও কঠোর হবার ঘোষণা তাদের। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তারা ইচ্ছা করলেই কিন্তু আমরা শারীরিক দূরত্ব বজায় রাখতে পারছি। কিন্তু যে সকল নিরন্ন মানুষ, যাদেরকে খাওয়ার সমস্যা রয়েছে প্রতিদিনের, তাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত খাওয়ার নিশ্চয়তা না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন কাজ। সমস্ত দেশই স্বাস্থ্য মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, তো সেখানে আমরা কঠোর হতে বাধ্য হচ্ছি। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করতেছি। কেবল আইন প্রয়োগ নয়, মানবিক কাজও করছে পুলিশ। দিনমজুর রিকশাওয়ালাদের খাবার ও নগদ অর্থ বিতরণ করছে তারা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। ঝুঁকিপূর্ণ এই সময়ে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর শারীরিক দূরত্ব নিশ্চিতে দিনমজুর ও দরিদ্রদের কাছে খাবার পৌঁছে দেওয়ার দাবিও তুলেছে দলটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই বিপদে সরকারকে সহায়তায় কোনো ধরনের সংকীর্ণতা দেখাবে না দলটি। করোনার প্রভাবে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, সেখানে আসে করোনাকালে স্বাস্থ্য ব্যবস্থার নানা দুর্বলতার কথা। টেস্ট এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা দেওয়া, সেবাটা দেওয়া সবচেয়ে আগে। যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকলেও তারা খাওয়ার পাচ্ছে না, এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এটি সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। দিস শুড বি টপ প্রায়োরিটি। সরকারের মন্ত্রী সহ ক্ষমতাসীনদের বিএনপির সমালোচনা না করার আহ্বান জানান মির্জা ফখরুল। সংকটের গুরুত্ব উপলব্ধি করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান ছিল তার। বিএনপি তো একটা সবচেয়ে বড় দল, সেই বড় দলকে আপনি একেবারেই বাদ দিয়ে
আপনি নিজের মতো করে কাজ করছেন, করেন। এখন যেটা দরকার হচ্ছে যে সবাইকে একখানে আনা এবং তাদেরকে একটা ধারণা সৃষ্টি করা যে আমরা যা কিছু করছি ঐক্যবদ্ধভাবে করছি। বিএনপির অভিযোগ, সরকার ঘোষিত ৯৫,৬১৯ কোটি টাকার প্রণোদনা প্যাকেজটি শুভঙ্করের ফাঁকি। ঋণ প্যাকেজের জন্য সরকারি তহবিল থেকে বিশেষ অর্থ বরাদ্দ করার পরামর্শও দেন মির্জা ফখরুল। ৭৭,৭৫০ কোটি টাকা ঋণ প্যাকেজের মধ্যে মূলত সুদ ভর্তুকির ৩,০০০ কোটি টাকাই হচ্ছে সরকারি প্রণোদনা। অবশিষ্ট অর্থ সরকারি, বেসরকারি ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক তাদের স্বাভাবিক ব্যাংক গ্রাহক সম্পর্কে ভিত্তিতে বিতরণ করবে। ব্যাংকগুলো কিভাবে ৭৭,৭৫০ কোটি টাকা ঋণ প্যাকেজের অর্থ সংকুলন করবে তা বোধগম্য হচ্ছে না। বিজিএমইএ ও সরকারের মধ্যে সমন্বয় নেই দাবি করে ২% সার্ভিস চার্জ নিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে ভর্তুকি দিলেও কৃষি খাতে বর্তমান সরকার কোনো ভর্তুকি দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। চালু করার ব্যবস্থা নিতে হবে বিভিন্ন নিরাপত্তা রক্ষা করে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় গণমাধ্যম কর্মীদের উপযুক্ত প্রণোদনা দেওয়ারও দাবি জানান বিএনপি মহাসচিব। সাংবাদিক লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মহামারীতে দেশে বিভক্তি কাম্য নয়, সচেতনতার দুর্গ গড়ে ঘরে বসেই করোনা মোকাবেলা করতে হবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এই লড়াইয়ে পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে। ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের বক্তব্য অহেতুক বলেও উল্লেখ করেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা মোটেই সমুচিত নয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা না থাকলেও চেতনা ও বিশ্বাসে দিনটি চিরভাস্বর। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ঙ্কর মোকাবিলা করা। মনে রাখতে হবে, এ লড়াই আমাদের সকলের বাঁচার লড়াই। পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষায় হুমকির মুখে পড়বে। করোনা মোকাবেলায় ঘোষিত প্রণোদনা পুরোটাই ঋণ নির্ভর, বাস্তবায়িত হবে ব্যাংকের মাধ্যমে, যা চ্যালেঞ্জিং বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। আমানতের প্রবৃদ্ধি কমে আসায় তারল্য সংকটে রয়েছে বেশিরভাগ ব্যাংক। প্রণোদনা বাস্তবায়নে পুনঃ অর্থায়ন তহবিল গঠনের পরামর্শ তাদের। করোনায় স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আশঙ্কা দেখা দিয়েছে কারখানা বন্ধ ও শ্রমিকের চাকরি হারানোর। সংকট মোকাবেলায় বড় অঙ্কের প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রায় ৭৩,০০০ কোটি টাকার মধ্যে ৩০,০০০ কোটি টাকা শিল্প ও সেবা খাতে এবং ২০,০০০ কোটি টাকা স্বল্প সুদে ঋণ দেওয়া হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। এসব ঋণের সুদ হারে ভর্তুকি দেবে সরকার। আর্থিক সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ৭২,৭৫০ কোটি টাকা। তারল্য পরিস্থিতি এবং বাস্তবতা বিবেচনায় প্রণোদনা বাস্তবায়নের সময় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ব্যাংকিং খাত। এটা একটা বড় চ্যালেঞ্জ, এটা ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করবে। এনপিএল নিয়ে, ব্যাংকের ম্যানেজমেন্ট নিয়ে, ব্যাংকের দক্ষতা নিয়ে নানা রকম প্রশ্ন আছে। অতএব এই প্রেক্ষিতে ব্যাংকগুলো তাদের এক্সিস্টিং কাজের ব্যাপারেই তো ব্যস্ত ছিল এতদিন, এখনো আছে, তার মধ্যে এই নতুন জিনিসটা আসবে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ চিন্তা করি, আমাদের ব্যাংকিং ক্রেডিট গ্রোথ চিন্তা করি, ৭২,০০০ কোটি টাকা কিন্তু ইজ এ হিউজ গ্রোথ। আমার যদি ১০ লক্ষ কোটি হয় 7%, এর সাথে সাথে কিন্তু রেগুলার গ্রোথও আছে। সো এখানে লিকুইডিটি ইজ গোইং টু বিগ ইস্যু। সো টিল দ্য সার্কুলার কামস, আসলে এই মুহূর্তে স্পেসিফিক করে বলা ডিফিকাল্ট কি হবে অবস্থা। প্রণোদনা বাস্তবায়নে পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হলে আরও কম সুদে ঋণ দেওয়া সম্ভব হবে বলে মনে করেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা তারল্য সহযোগিতা বেশি পেতাম, তাহলে বরঞ্চ এটা সুবিধা হতো। ধরেন আমি কিন্তু 9% না করে আমি আরো কমে করতে পারতাম। বাংলাদেশ ব্যাংক হয়তো আমাকে 3% দিত, আমি 7% লোন দিতাম। তাতে করে কিন্তু ব্যাংকগুলোর সুবিধা হতো। ক্ষুদ্র এবং কুটির শিল্পে যে ২০,০০০ কোটি টাকা, এইখান থেকে ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকে রিফাইন্যান্সিং একটা স্কিম করে সেখান থেকে কিছু টাকা নিয়ে আসে। আমি ৮-১০ হাজার কোটি টাকা সেন্ট্রাল ব্যাংকের জন্য কিছুই না। 10 বা 20% যদি দেয়, 80% যদি সেন্ট্রাল ব্যাংক দেয়, সেটা কিন্তু কিছুটা আপনার অর্থ সংস্থান হবে। ব্যাংকাররা বলছেন, করোনা মোকাবেলায় প্যাকেজ ঘোষণা করা হলেও ঋণ দেওয়ার সময় গ্রাহকের সক্ষমতা বিবেচনায় নিতে হবে, কারণ দিন শেষে এর দায় বর্তাবে ব্যাংকের উপর। তবে কোনো অজুহাতে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে। করোনাকে বাদ দিয়ে তার অ্যাকাউন্টে কেমন ট্রানজ্যাকশন হচ্ছে বা ছিল আগে, তার পেমেন্ট ট্র্যাক রেকর্ড কেমন ছিল, মোটামুটি একটা ক্রেডিট দেওয়ার সময় যা যা দেখা হয় সেগুলো দেখেই আমরা করব। আমাকে টাকাটা ফেরত নিয়ে এসে কিন্তু আবার আমার ডিপোজিট থেকে টাকাটা ফেরত দিতে হবে। অনেক কম সুদে তাদেরকে টাকাটা দিচ্ছে। নর্মাল যে কাজটাকে সেটা গিয়ে তারা সরকার বলেছে সম্প্রসারিত করেছে। অতএব তাদের এই যুক্তিটা এইখানে কিন্তু আমার শক্ত হাতে সেন্ট্রাল ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে একটা নির্দেশনা দিতে হবে। অর্থের যোগান বাড়াতে বহুজাতিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থাকা অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আর এর সাথে করোনা আপডেটের সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে দিনাজপুরের সদর উপজেলায় সুইহারি মাছাডাঙ্গা গ্রামে একযোগে দেয়া হয়েছে বিশেষ এই প্রার্থনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা পালন করেছেন গ্রামবাসী। আসরের নামাজের পর রওশনপাড়া জামে মসজিদে এই দোয়া হয়, যা প্রচার করা হয় গ্রামের 12টি মসজিদের মাইক থেকে। গ্রামবাসী যেখান থেকে পেরেছেন শারীরিক দূরত্ব বজায় রেখে অংশ নিয়েছেন এতে। দোয়ায় মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষায় আকুতি জানিয়েছেন মুসল্লিরা। এর আগে মসজিদে মসজিদে হয় কোরআন তেলাওয়াত। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারগুলোতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি কারাগারেই 500-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। অভিযোগ উঠেছে সুচিকিৎসা মিলছে না আক্রান্ত বন্দীদের। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রান্ত ও মৃতের তথ্য গোপনের অভিযোগ উঠেছে অনেক দেশে। বলিভিয়া, চিলির মতো বেশ কিছু দেশেও কারাগারে দেখা দিয়েছে দাঙ্গা। করোনা আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে বলিভিয়ার এই কারাগারের কয়েদিরা। নিরাপত্তা রক্ষীদের উপর হামলার পর প্রাচীর টপকে কয়েদিরা বের হওয়ার প্রস্তুতি নিলে তাদের উপর পাল্টা চড়া হয় পুলিশ। সপ্তাহখানেকের বেশি সময় ধরে এই কারাগারে বেড়েই চলেছে কোভিড-19-এ আক্রান্ত কয়েদিদের সংখ্যা। তাদের অভিযোগ, সাধারণ চিকিৎসা তো দূরের কথা, আক্রান্তদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেনি কারা কর্তৃপক্ষ। ভালো কয়েদিদের রাখা হয়েছে আক্রান্তদের সাথেই, আমরা সবাই এখানে ঝুঁকির মধ্যে। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারগুলোতে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। তবে সাধারণ নাগরিকদের মতো করোনার বিশেষ চিকিৎসা থেকে বঞ্চিত এসব কয়েদি। ফলে লাতিন আমেরিকার মতো রাশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের কারাগারগুলোতে বিক্ষুব্ধ হয়ে ওঠে কয়েদিরা। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আক্রান্ত কয়েদিদের সংখ্যা এবং তথ্য গোপনের অভিযোগ উঠেছে। খোদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এই কারাগারের কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। আক্রান্তদের কোয়ারেন্টাইনের দাবিতে কারাগারের বিভিন্ন স্থানে এমন লেখাও চোখে পড়ছে। কয়েদিদের সুচিকিৎসার দাবিতে র্যালিও হয়েছে দেশটিতে। যারা কারাবন্দী আছেন তারাও তো মানুষ। অনেক কারাবন্দী করোনা ভাইরাসে আক্রান্ত, কিন্তু তাদের চিকিৎসা নিশ্চিত করছে না কর্তৃপক্ষ। এমনকি তারা কেমন আছে, কি অবস্থায় আছে সেটাও জানানো হচ্ছে না। কোনো চিকিৎসক নেই, ওষুধ নেই, আমরা এখানে ধুকে ধুকে মরছি। ব্যতিক্রম চিত্র রয়েছে। করোনার প্রকোপ ঠেকাতে একদিকে যেমন সতর্ক লেবাননের এই কর্তৃপক্ষ, অন্যদিকে পিপি সংকট মেটাতে কাজে লাগানো হয়েছে কয়েদিদের। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসের কারণে বর্তমানে স্ত্রী কন্যার সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। লকডাউনে থাকা সাকিব সামাজিক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 2023 সালের বিশ্বকাপে দারুণ করবে বাংলাদেশ, কারণ এই আসরটি বসবে ভারতে। সেই সাথে দলের সম্ভাব্য ক্রিকেটারদের সবাই এরই মধ্যেই যোগ্যতার প্রমাণ রাখায় আশাবাদী সাকিব আল হাসান। মন খারাপের করোনা ভাইরাসের মাঝেই সাকিব আল হাসানের ঘরে আসছে নতুন অতিথি। দ্রুতই দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলছেন সাকিব শিশির দম্পতি। মাঠের খেলা বন্ধ, তবুও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে 2023 ক্রিকেট বিশ্বকাপে আত্মবিশ্বাসে ভর করে বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন আশার কথা।
ভারতে হবে বিশ্বকাপের পরের আসর। কন্ডিশনের বিচারে তো বাংলাদেশ অন্যদের চেয়ে একটু এগিয়েই। সেই সাথে সম্ভাব্য দলটির সবাই এরই মধ্যে যোগ্যতার প্রমাণ রেখেছেন। আর এই দুই কারণ মিলিয়ে আসরে বাংলাদেশ হট ফেভারিট বলেই বিশ্বাস বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বাংলাদেশ দলে এখন যারা আছেন তারা সবাই যোগ্য, আদর্শ একটি দলের জন্য যথেষ্ট। আর কিছুর দরকার নেই, শুধু প্রয়োজন একটাই, সবার নিবিড় অনুশীলন। আমার মনে হয় তাহলেই আমরা বিশ্বকাপের আগে ভালো একটি দল হয়ে যাব এবং খুব ভালো কিছু করব। বর্তমানে নিষিদ্ধ থাকা সাকিব মাঠে ফিরবেন এবছরের অক্টোবরে। সবশেষ 2019 বিশ্বকাপে 8 ম্যাচে 606 রানের পাশাপাশি 12 উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সেরাদের একজন। কন্ডিশন বিবেচনায় প্রস্তুতির জন্য আগামী 3 বছর যথেষ্ট, সাথে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। করোনার কারণে অন্য সবার মতো যুক্তরাষ্ট্রে লকডাউনের মাঝে অলস সময় কাটছে সাকিবের। এই সময়টুকু কাজে লাগাতে একটি বই লেখার চিন্তা নাকি ঘুরপাক খাচ্ছে তার মাথায়, যে বইতে থাকবে বিকেএসপির শিক্ষা জীবনের অম্লমধুর স্মৃতিগুলোর কথা। আমার জীবনের সবচেয়ে স্মৃতিমধুর দিন ছিল আমার বিকেএসপির শিক্ষা জীবন। যদিও পরিবার ছেড়ে প্রথম 2-1 মাস থাকতে কষ্ট হয়েছিল, তবে আমি মনে করি সে সময়টাই আমার জীবনের সেরা সময়। তখনকার প্রতিটি দিনকে আমি উপভোগ করেছি, জানি একটি বইও লেখার পরিকল্পনা আছে আমার। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকলেও তার প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে এরই মধ্যে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। অলক হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।